লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আসরে সবাইকে স্বাগত। আজ আমরা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। মজার ব্যাপার হলো এই যে এই হ্যাভ ভার্বটি কখনো অক্সিলারি কাজ করে, আবার কখনো সাধারণ ভার্বের কাজ করে। আরও মজার ব্যাপার হলো যখন হ্যাভ ভার্বটা সাধারণ ভার্বের কাজ করে তখন হ্যাভ সাধারণ ভার্ব হিসাবে বা অর্ডিনারি ভার্ব হিসাবে একাই থাকে, আবার কখনো হ্যাভের সঙ্গে গট যুক্ত হয়ে হ্যাভ গট বা হ্যাজ গট বসে থাকে। এখন প্রশ্ন হলো, কখন সাধারণ ভার্ব হিসাবে হ্যাভকে দেব আর কখন হ্যাজ গট বা হ্যাভ গট ব্যবহার করব। এটা নিয়ে এই আমার বুড়ো বয়সেও মাথাতে মাঝে মাঝে চক্কর উঠে বই কি, খুব গোলমেলে মনে হয়। যতটা আমি বুঝতে পেরেছি আজকে সে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন যে নাউনটা দিয়ে বাক্য শুরু করছি সেই নাউনটির বা ওই নাউনটির বদলে বসে থাকা কোনো প্রোনাউনটির কাছে, সঙ্গে, ভেতরে, বাইরে, চারপাশে, ভোগের মধ্যে, অধিকারে, আত্মীয় রূপে, আবেগ অনুভূতি রূপে বা দায়িত্ব কর্তব্য রূপে আর একটি নাউন জড়িত থাকবে। আবার বলি, যে নাউন বা প্রোনাউনটি দিয়ে বাক্য শুরু করছি সেই নাউন বা প্রোনাউনটির কাছে, সঙ্গে, ভেতরে, বাইরে, ভোগের মধ্যে, অধিকারে, আত্মীয় রূপে, আবেগ অনুভূতি রূপে বা দায়িত্ব কর্তব্য রূপে আর একটি নাউন আছে। অর্থাৎ প্রথম নাউনটি বা প্রোনাউনটির সঙ্গে আর একটি নাউনের সম্পর্ক আছে। কখনো কখনো ওই দ্বিতীয় স্থানে প্রোনাউনও যুক্ত থাকতে পারে। তখন আমরা এই প্রথম নাউনটির পাশে হ্যাজ হ্যাভ বসে দ্বিতীয় নাউনটি বসাতে পারবো, অথবা প্রথম নাউন প্রোনাউনটির পাশে হ্যাভ গট বা হ্যাজ গট বসে দিয়েও দ্বিতীয় ধরনের নাউন প্রোনাউনগুলি বসাতে পারব। আর হ্যাজাবে যখন এই ব্যবহারগুলি ছাড়া অন্য কোনো অর্থ নির্দেশ করতে ব্যবহৃত হবে তখন শুধু আমাদের হ্যাভ বা হ্যাজ বা অতীতকালে হ্যাডকে বসাতে হবে বা আইএনজি প্রয়োজন হলে হ্যাভিংকে বসাতে হবে। আমরা উদাহরণগুলো নিই। যে কাছে বললাম বা সঙ্গে বললাম, যেমন ধরুন আমার কাছে ওই পরিমাণে টাকা নেই, তো আই দিয়ে বাক্য শুরু হলো। আমরা তো জানি যাকে দিয়ে বাক্য শুরু হবে ওর আগে প্রিপোজিশন থাকবে না, আই দিয়ে বাক্য শুরু হলো। যেহেতু আমার কাছে ওই পরিমাণ টাকা আছে বা নেই বোঝাচ্ছি, তো কাছে থাকা বোঝালে বা কাছে আছে বা নেই বোঝালে যাকে দিয়ে বাক্য শুরু করছি তার পাশে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, তো আই হ্যাভ হয়ে গেল। আর হ্যাভের পর কি দিতে হবে, যেটা আছে বা নেই। তো ওই পরিমাণের টাকা, আই হ্যাভ নট দ্যাট মাচ মানি, আই হ্যাভ নট দ্যাট মাচ মানি, আমার কাছে ওই পরিমাণ টাকা নেই। এবার এই যে কাছে যে বললাম, এই কাছে থাকার জন্য কিন্তু উইথ মি বলা যথেষ্ট নয়, আমাদের কি বলা উচিত, অন মি বলা উচিত। আবার রিপিট করি, আই হ্যাভ নট দ্যাট মাচ মানি অন মি। ব্যবহারযোগ্য টাকা কাছে থাকলে এই হ্যাভ ব্যবহার করার পর সাধারণত অন প্রিপোজিশনটাই বসানো শ্রেয়। এইবার কাছে তো হয়ে গেল, এই কাছে থাকা মানে সঙ্গে থাকা। এইবার
ভিতরে থাকার কথায় আসি। যেমন এই বাক্যটা ধরে নেওয়া যাক, এই রাজনৈতিক দলটির এখন 50,000 সদস্য। তো এই দলটির ভেতরে কি আছে গো? 50,000 জন সদস্য আছে। আমরা এইরূপে কথাটি ভাবতে পারি। তো বললাম এর আগে আমরা যে যার ভেতরে কিছু থাকবে তার পাশে ভার্ব হিসাবে ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিংই বসবে। আর যে ভেতরে আছে তো আমরা এখানে হ্যাজ গট বা হ্যাভ গট প্রয়োজন মতো বসাতে পারবো। আর গটকে ছাড়া হ্যাভকে একাই বা হ্যাজকে একাই ও প্রয়োজন মতো বসাতে পারবো। তাহলে এর বাক্যটা কীরকম হবে? যে দ্য পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলটির আছে হ্যাজ, যদি বলি যে 50,000 সদস্য তাহলে 50,000 মেম্বার্স। বাক্যটি আবার রিপিট করি, দি পলিটিক্যাল পার্টি হ্যাজ 50,000 মেম্বার্স। এটা যদি হ্যাজ গট দিয়ে বলি তো বাক্যটা হবে দ্য পলিটিক্যাল পার্টি হ্যাজ গট 50,000 মেম্বার্স। ভিতরে থাকা হয়ে গেল, কাছের সঙ্গে ভিতরে। এইবার অধিকারে, তো অধিকারে তো আমরা অনেক কথাই বলি, দৈনন্দিন জীবনে অনেক কথা বলি। লোকটির 10টা গরু আছে, দি ম্যান হ্যাজ 10 কাউজ, এগুলো তো আমরা রাত দিনই বলি। তো আমরা পরবর্তীতে চলে যাই ভোগের মধ্যে। তো ভোগের মধ্যে উদাহরণ হিসাবে যেমন এই কথাটা বলতে পারি যে ছেলেটির প্লেটে খুব ভালো ভালো খাবার আছে বা খুব সুস্বাদু খাবার আছে। তো এই খাবারগুলো ভোগ করবে। তো কে ভোগ করবে? ছেলেটি। সেটা পরে হ্যাজ দিলাম বা হ্যাজ গট দেব। তাহলে দি বয় হ্যাজ বা দি বয় হ্যাজ গট সুস্বাদু খাবার, এ লট অফ ডেলিশিয়াস ফুডস, প্রচুর সুস্বাদু খাবার আছে। এই খাবারগুলো আছে কোথায়? তার প্লেটে, অন দ্য প্লেট। বাক্যটি রিপিট করি, দি বয় হ্যাজ এ লট অফ ডেলিশিয়াস ফুডস অন দ্য প্লেট, অথবা দি বয় হ্যাজ গট এ লট অফ ডেলিশিয়াস ফুডস অন দি প্লেট। ভোগের মধ্যে হয়ে গেল। এবার আত্মীয় রূপে আমরা তো জানি যে এই আত্মীয় বোঝাতে আমরা হ্যাজ হ্যাভ ব্যবহার করি, রাত দিনই করি। লোকটার 2টো মেয়ে, একইরকমভাবে ইংরেজিটা হবে দি ম্যান হ্যাজ 2 ডটার্স, অথবা দি ম্যান হ্যাজ গট 2 ডটার্স, DAUGHTERS। এই আত্মীয় স্বজন হয়ে গেল। এবার আমরা আসি আবেগ অনুভূতি। যেমন এটা যদি বলি যে ওর ওই সাহস নেই যে ও প্রশ্নটির উত্তর দেবে। এই সাহস মানে নাট যদি ধরি তাহলে আমরা বলতে পারি যে, তাহলে বাক্যটি কী হবে? হি ডাজ নট হ্যাভ দ্য নার্ভ। এইবার এই নার্ভটা কী করার মতো নার্ভ হবে, কী করার যোগ্য হবে? যদি আমরা বলি যে নার্ভ নেই, ওই প্রশ্নগুলো জবাব দেওয়ার যদি ধরি, টু আনসার দ্য কোশ্চেন্স। তো বাক্যটা বললাম ওর সেই সাহস নেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে কী হবে? হি ডাজ নট হ্যাভ দ্য নার্ভ টু আনসার দি কোশ্চেন্স। যদি হ্যাজ গট দিয়ে বাক্যটি বলি তাহলে এটা বলতে হি
হ্যাজ নট গট দ্য নার্ভ টু আনসার দ্য কোয়েশ্চেন্স। তো এইখানে আমাদের মনে রাখা ভালো যে হ্যাজ হ্যাভ গট বা হ্যাজ হ্যাভের পরে যে নাউনটি বসছে, যাকে ঘিরে যে কাজটি করা দরকার, যেটি কাজটি করা প্রয়োজন, সেটি টু এর পরে ভার্ব হিসাবে বসাতে পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ আমরা নিই যে এই দায়িত্ব কর্তব্য বোঝাতেও আমরা হ্যাজ হ্যাভ বসাতে পারবো। যেমন আমার কর্তব্য আছে গরিব মানুষটিকে সাহায্য করা। তো আই হ্যাভ এ ডিউটি, এই ডিউটির সঙ্গে কোন ভার্বটা জড়িয়ে আছে? গরিব মানুষকে সাহায্য করা জড়িয়ে আছে। তাহলে কি আই হ্যাভ এ ডিউটি টু হেল্প দি পুয়ার। এটা যদি হ্যাভ গট দিয়ে বলি তাহলে কী হবে? আই হ্যাভ গট এ ডিউটি টু হেল্প দি পুয়ার। আর একটা উদাহরণ নিয়ে নিই যে আমার মধ্যে একটা ধারণা জন্মেছে, ধারণা আছে বা জন্মেছে, যাই বলি না কেন, কীভাবে সমস্যাটির সমাধান করতে হবে। তো এইটার ইংরেজি হবে আই হ্যাভ অ্যান আইডিয়া। এই আইডিয়ার সঙ্গে কি জড়িত হলো? যে কিভাবে সমস্যা সমাধান করতে হবে, অ্যাবাউট হাউ টু সলভ দি প্রবলেম। আই হ্যাভ গট অ্যান আইডিয়া অ্যাবাউট হাউ টু সলভ দি প্রবলেম। এই সব যে আমরা উদাহরণগুলো দেখলাম, তাতে আমরা দেখলাম যে এই হ্যাজ হ্যাভ একাইও বসলো, আবার তার সঙ্গে ওদের বদলে হ্যাজ গট বা হ্যাভ গটও আমরা বসাতে পারলাম যখন যেমন প্রয়োজন। তো কোন কোন ক্ষেত্রে হ্যাভ হ্যাজ একাই বসবে, ওর সঙ্গে গট যুক্ত হবে না। এর আগের উদাহরণগুলো যদি আমরা একটু যত্ন সহকারে ভেবে দেখি, আমরা এটা বুঝতে পারবো যে ওগুলোতে কি হয়েছিল, কর্তা অনেকটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ কর্তা মানে দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব হ্যাভ বা হ্যাভ অর হ্যাজ। এই হ্যাভ বা হ্যাজের সাবজেক্ট হিসাবে যাকে বসিয়েছি আমরা, সে কিন্তু ইনঅ্যাক্টিভ। ওর কাছে দ্বিতীয় নাউনটা প্রায় চলে এসেছে, এর জন্য ওকে কোনো ভূমিকা পালন করতে হয়নি। কিন্তু যখন আমরা দেখব যে ওই যে হ্যাজ হ্যাভের সাবজেক্ট যে কোনো ভূমিকা পালন করছে, যে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করছে, ও কিছু কাজ করছে, তখন দেখা যাবে যে ওইখানে হ্যাভ হ্যাজ একাই থাকবে, ওর সঙ্গে গট যোগ করতে পাওয়া যাবে না। যেমন ধরুন যে আমাকে ওই পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছিল এবং আমার বেশ ভালোই সময় কেটেছিল। তো আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। আমি অবজেক্ট হলাম এখানে, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি অ্যান্ড আই হ্যাড এ গুড টাইম। এখানে কিন্তু গট দেওয়া যাবে না, আমার ভালো সময় হয়েছিল। এখানে ভালো সময় হওয়া মানে ওখানে আমি আনন্দ করেছি, কি বয়স যদি কম হয় আমার, তার নেচেছি, গেয়েছি, কত কি করেছে, আমি তো নীরব হয়ে বসে থাকিনি। ফলে এই ভালো সময় পাওয়ার জন্য আমার নাচ গান এত কিছু ভূমিকা ওখানে থেকেছে। ফলে এইখানে আর ওই হ্যাভ গট দেওয়া যেত না বা হ্যাড গট দেওয়া যেত না। কী হতো? আই হ্যাড এ গুড টাইম। আর একটা উদাহরণ আমরা এখানে নিতে পারি যে আমি প্রতিদিন সকালবেলা ওষুধ খাই। এই ওষুধটা যে খায়, এখানে আমাকে ভূমিকা পালন করতে হয়, তো এখানেও হ্যাভ দেওয়া যাবে। আই হ্যাভ এ
এ মেডিসিন এভরি ডে ইন দি মর্নিং। এখানে কিন্তু হ্যাভ গট দেওয়া যাবে না। তো আমরা বুঝে নিলাম যে যখন সাবজেক্ট অ্যাক্টিভলি কোনো কাজ করবেন তখন হ্যাভ বা হ্যাজ বা ওর অতীতকাল বোঝাতে হ্যাড একাই বসবে, তার সঙ্গে গট কোনো ভূমিকা পালন করতে পারবে না। আশা করছি হ্যাবের সঙ্গে কখন গট যুক্ত হয় আর কখন গট যুক্ত হয় না সে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই কথা শেষ করতে করতে আর একটা উদাহরণ মনে পড়ে গেল যে একটা মহিলা যখন সন্তান জন্ম দিতে যায় তখন কিন্তু হ্যাভ ভাবটি বসানো যাবে। আমরা বুঝতেই পারছি যে এই সন্তান জন্ম দিতে গিয়ে মহিলাকে সক্রিয়ভাবে অ্যাক্টিভ থাকতে হয়, ফলে এখানেও হ্যাবের পরে গট দেওয়া যাবে না। বাক্যটা যেমন হবে, দ্য ওম্যান ইজ হ্যাভিং এ বেবি, মেয়েটির একটি সন্তান জন্ম দিতে যাচ্ছে। আশা করছি ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। যেমনটা বলি আবার সে কথাটা রিপিট করি, সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন বা কমেন্ট সেকশনে লিখবেন, চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করা। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।